তেহরানে রাতভর হামলা যুক্তরাষ্ট্র ইসরায়েলের। আইআরজিসি কুদস ফোর্সের সদর দফতর ধ্বংসের দাবি, পাল্টা জবাব ইরানের। যুদ্ধে ট্রাম্পের ক্ষমতা কমানোর প্রস্তাব সিনেটে নাকচ, যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা। For many years, 47 years, they've been killing our people and killing people from all over the world, and I think we have great support, and I think if we didn't do it first, they would have done it to Israel. লেবাননের দক্ষিণাঞ্চলে দফায় দফায় হামলা ইসরায়েলের, নিহত ৩, জবাবে হিজবুল্লাহর রকেট নিক্ষেপ। মধ্যপ্রাচ্যের সংঘাতে না জড়ানোর ঘোষণা জার্মানির। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি কাজল আব্দুল্লাহ। ইরানের রাজধানী তেহরানে রাতভর ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় আইআরজিসি কুদস ফোর্সের সদর দফতর ধ্বংসের দাবি করেছে আইডিএফ। ইরানের পাশাপাশি হামলা চালিয়েছে লেবাননেও। এদিকে ভারত মহাসাগরে ইরানি যুদ্ধ জাহাজে মার্কিন হামলায় ৮৭ সেনা নিহত হয়েছেন। ইরানের পাল্টা হামলার মুখে ইরাক ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে মার্কিন নাগরিকদের। ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিভিন্ন স্থাপনায় আরেক দফা ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। ভারত মহাসাগরে আন্তর্জাতিক জলসীমায় সাবমেরিন থেকে হামলা চালিয়ে ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের সমরমন্ত্রী পিট হেগসেথ। ওই হামলায় বহু সেনা নিহত হয়েছেন। সেন্টকম দাবি করেছে যৌথ অভিযানে ইরানের ২০টিরও বেশি জাহাজে হামলা বা ডুবিয়ে দেওয়া হয়েছে। পাল্টা জবাব দিচ্ছে ইরানও। গেল একদিনে আরব উপসাগরে কয়েকটি জাহাজে হামলার খবর পাওয়া গেছে। হরমুজ, হুজাইরা, ওমান উপকূল ও দুবাইয়ের কাছে তেলবাহী ট্যাঙ্কার, কন্টেইনার জাহাজে এসব হামলা চালানো হয়। লেবাননে ইরানি দূতাবাসে হামলা হলে বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে পাল্টা আঘাত হানা হবে বলে সতর্ক করেছে তেহরান। ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে সাইরেন শোনা গেছে। মার্কিন নাগরিকদের দেশটি ছাড়তে বা নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। যুক্তরাজ্য বাহরাইন থেকে দূতাবাসের কিছু কর্মী সাময়িকভাবে প্রত্যাহার করেছে এবং অপ্রয়োজনীয় ভ্রমণে সতর্কতা জারি করেছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে সাইপ্রাসের ঘাঁটি লক্ষ্য করে ছোড়া ড্রোন ইরান থেকে উৎক্ষেপণ হয়নি। এদিকে ইরান থেকে তুরস্কে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল বলে জানিয়েছে আঙ্কারা। তবে ক্ষেপণাস্ত্রটি ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করে বলে জানা গেছে। এমন ঘটনার পুনরাবৃত্তি বন্ধে কড়া সতর্কবার্তা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। এরই মধ্যে তুরস্কে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানিয়েছে আঙ্কারা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসিতে একটি গোলটেবিল বৈঠকে তিনি দাবি করেন তেহরানের নেতৃত্ব এখন পুরোপুরিভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। ইরানের বিরুদ্ধে অভিযানে মার্কিন সেনারা শক্তিশালী অবস্থানে আছে বলেও জানান ট্রাম্প। ইরানের ক্ষেপণাস্ত্র দ্রুত ধ্বংস হয়ে যাচ্ছে বলে দাবি করেন তিনি। যুদ্ধের ময়দানে আমরা খুব ভালো করছি। ৪৭ বছর ধরে ইরান আমাদের মানুষ মারছে, সারা বিশ্বে মানুষকে হত্যা করছে। আমরা যদি আগে হামলা না করতাম তবে তারা ইসরায়েলের উপর হামলা চালাতো এবং সুযোগ পেলে আমাদের উপরও আঘাত হানত। আমরা এখন খুব শক্তিশালী অবস্থানে আছি এবং তাদের নেতৃত্ব দ্রুত শেষ হয়ে যাচ্ছে। যেই নেতা হতে চাইছে বলে মনে হচ্ছে তাদের পরিণতি হচ্ছে মৃত্যু। এদিকে ইরানের পাশাপাশি লেবাননেও হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার দেশটির দক্ষিণাঞ্চলে দফায় দফায় হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এতে কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে। জবাবে হিজবুল্লাহ ইসরায়েলে রকেট হামলা চালানোর দাবি করেছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। মার্কিন সিনেটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ ঘোষণা ক্ষমতা হ্রাসে ওয়ার পাওয়ার রেজুলেশন প্রস্তাব পাশ হয়নি। মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতা সীমিত করতে সিনেটে উত্থাপিত প্রস্তাবটি পাশ না হয় আবারও ব্যর্থ হল ট্রাম্পের ক্ষমতা কমানোর প্রচেষ্টা। বৃহস্পতিবার মার্কিন প্রতিনিধি পরিষদে অনুষ্ঠিত হবে ভোট। তবে নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ হওয়ায় বিলটি পাশের সম্ভাবনা নেই বলে মনে করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্টে বিস্তারিত। মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন সামরিক ঘাঁটি ও কূটনৈতিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা ভাবিয়ে তুলছে যুক্তরাষ্ট্রকে। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে চরম উত্তেজনা, জটিল হচ্ছে পরিস্থিতি। এমন অবস্থায় যুদ্ধ শুরুর একক ক্ষমতা নিয়ে নিজ দেশেই সমালোচনার মুখে পড়েছেন প্রেসিডেন্ট
ডোনাল্ড ট্রাম্প। The people of Iran will have a new chance, I hope. কংগ্রেসকে পাশ কাটিয়ে ইরানে বড় ধরনের হামলার ঘটনায় ট্রাম্পের ক্ষমতা চ্যালেঞ্জ করে বিল আনা হয় মার্কিন সিনেটে। উত্থাপন করা হয় ওয়ার পাওয়ার রেজুলেশন বিল। বিলটির ওপর বিতর্কে অংশ নেয় সরকারি দল রিপাবলিকান ও বিরোধী ডেমোক্র্যাট দলীয় সদস্যরা। স্থানীয় সময় বুধবার সকাল থেকে দিনভর বিতর্ক শেষে বিকেলে অনুষ্ঠিত হয় ভোটাভুটি। এতে 47-52 ভোটে বাতিল হয় বিলটি। Why is Donald Trump আগামী বৃহস্পতিবার নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে বিলটির ওপর আবারও ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তবে হাউজেও রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠতা হওয়ায় বিল পাশের সম্ভাবনা নেই বলেই মনে করছেন বিশ্লেষকরা। The declaration of war is not a power that the President of the United States. সিনেটের বিতর্কে বিলটির সমর্থনে কংগ্রেস সদস্যরা বলেন, মার্কিন সংবিধান অনুযায়ী কোনো যুদ্ধ শুরুর জন্য প্রেসিডেন্টকে কেবলমাত্র তাৎক্ষণিক প্রতিরক্ষা পরিস্থিতিতে শক্তি ব্যবহার করার অনুমতি আছে, কিন্তু যুদ্ধ ঘোষণা করার একমাত্র ক্ষমতা কংগ্রেসের। অপরদিকে বিলটির বিপক্ষে সরকার দলীয় রিপাবলিকান সিনেটররা বলেন, ইরানের প্রতি প্রেসিডেন্টের সামরিক পদক্ষেপ যৌক্তিক। The clerk will report the title of the concurrent resolution. এর আগে বহুবার কংগ্রেসে এ ধরনের রেজুলেশন পাশের চেষ্টা করা হলেও সবগুলোই ব্যর্থ হয়েছে। যদিও 1973 সালের ওয়ার পাওয়ার্স অ্যাক্ট অনুযায়ী মার্কিন প্রেসিডেন্টকে 60 দিনের বেশি সময়ের জন্য সামরিক শক্তি ব্যবহারের জন্য কংগ্রেসের অনুমোদন নিতে হয়। Began with weak leadership from President Carter. নিজ দলের বাইরে গিয়ে ট্রাম্পের পক্ষে ভোট দিয়েছেন ডেমোক্র্যাট দলীয় সিনেটর জন ফেডারম্যান। এমন দৃষ্টান্ত কেবল যুক্তরাষ্ট্রের বৃহত্তর স্বার্থের জন্যই হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় প্রতিনিয়ত বাড়ছে হতাহতের সংখ্যা। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনে ইরানে এখন পর্যন্ত 1000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। লেবাননেও মারা গেছেন প্রায় 1/2 মানুষ। অন্যদিকে ইরানের আক্রমণে ইসরায়েলে 11 জনের মৃত্যু হয়। যুক্তরাষ্ট্রের 6 সেনাও নিহত হয়েছে। কুয়েত, বাহরাইন, আমিরাতেও হতাহতের ঘটনা ঘটেছে। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র সংঘাতে সামরিক স্থাপনার পাশাপাশি লক্ষ্যবস্তু করা হচ্ছে আবাসিক এলাকা, হাসপাতাল ও স্কুল। হামলায় প্রতিনিয়ত বাড়ছে হতাহতের সংখ্যা। ইরানের নিহতের সংখ্যা বেশি হলেও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হতাহতের ঘটনা ঘটছে। রেড ক্রিসেন্টের এক তথ্য অনুযায়ী ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় 1000-এর বেশি নিহত হয়েছেন। দক্ষিণ পূর্বাঞ্চলীয় মিনাব শহরে একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে হামলায় প্রায় 200 শিশু নিহত হওয়ার দাবি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 40 জন নিহত ও 246 জন আহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলি বেইট শিমেশ শহরে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় 9 জন নিহত হন। তেল আবিব এলাকায় পৃথক হামলায় আরও প্রাণহানি ও অন্তত 40টি ভবন ক্ষতিগ্রস্ত হয়। আর স্থানীয় সময় সোমবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করে ইরানের হামলায় একটি আঞ্চলিক স্থাপনা থেকে 2 জনের মরদেহ উদ্ধার করা হয়। এতে মোট 6 মার্কিন সেনা নিহতের খবর পাওয়া যায়। সংঘাতের প্রভাব পড়েছে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতেও। বাহরাইনের জুফাইরে অবস্থিত মার্কিন 5th ফ্লিট সদর দপ্তর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এ সময় 1 জন নিহত ও 4 জন আহত হয়েছে। এছাড়াও কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। ইরাকের দক্ষিণাঞ্চলে জুরুফ আল শাখের ঘাঁটিতে হামলায় পপুলার মোবিলাইজেশন ফোর্সেস ও হিজবুল্লাহ সদস্যদের মধ্যে 2 জন নিহত ও 5 জন আহত হয়েছেন। উত্তর ইরাকের এরবিলে মার্কিন কনসুলেট ও আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিস্ফোরণের খবর মিলেছে। ওমানের দুকম বন্দর ও মুসান্দাম উপকূলে তেলবাহী জাহাজে হামলায় হতাহতের তথ্য নিশ্চিত হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে আবুধাবিতে ধ্বংসাবশেষ পড়ে একাধিক প্রাণহানি ঘটে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর এলাকাতেও আহতের ঘটনা ঘটেছে। বিশ্লেষকদের মতে পাল্টাপাল্টি হামলা এখন আর সীমান্তে সীমাবদ্ধ নেই। পুরো অঞ্চল জুড়ে বিস্তৃত নিরাপত্তা সংকট ও অনিশ্চয়তার নতুন বাস্তবতা তৈরি হয়েছে। শিউলি রোজা, সময় সংবাদ। ইরান কূটনীতির মাধ্যমে সংঘাত এড়ানোর চেষ্টা করেছিল, তবে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পর পাল্টা আঘাত ছাড়া কোনো পথ খোলা ছিল না বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট। মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতি ইরানের শ্রদ্ধাশীল অবস্থানের কথাও জানান তিনি। এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, হামলা চালানোর আগে ইরানকে বেশ কিছু প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র, কিন্তু তেহরান সব প্রস্তাব প্রত্যাখ্যান করায় অভিযান চালানো হয় দেশটিতে। অন্যদিকে চলমান সংঘাতে ইরানের বিরুদ্ধে হামলায় অংশ নেবে না বলে সাফ জানিয়েছে জার্মানি।
গেল শনিবার ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ইসরায়েল। এর জেরে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা আঘাতের পথ বেছে নেয় তেহরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, তেহরান কূটনীতির মাধ্যমে সংঘাত এড়াতে চেয়েছিল, কিন্তু ওয়াশিংটন ও তেল আবিবের হামলার পর তাদের সামনে আর কোনো পথ খোলা ছিল না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে শুরু হওয়া অপারেশন এপিক ফিউরি নিয়ে বিশ্বজুড়ে তোলপাড় চলছে। বুধবার হোয়াইট হাউসের প্রেস ব্রিফিংয়েও ইরানের হামলা ও মধ্যপ্রাচ্য ইস্যুতে আলোচনা হয়। প্রেস সচিব ক্যারোলাইন লেভিট দাবি করেছেন, ইরান হামলা করতে পারে, ট্রাম্পের এমন অনুভূতির ভিত্তিতেই দেশটিতে আগাম হামলা চালানো হয়েছে। লেভিট আরও দাবি করেছেন, ইরানের ওপর হামলা চালানোর আগে ট্রাম্প প্রশাসন তেহরানকে কয়েকটি প্রস্তাব দিয়েছিল, যার মধ্যে ছিল ইরানের ওপর থেকে সব কঠোর নিষেধাজ্ঞা প্রত্যাহার, শান্তিপূর্ণ ব্যবহারের জন্য পারমাণবিক জ্বালানি সরবরাহ এবং মার্কিন বিনিয়োগে একটি যৌথ বেসামরিক পারমাণবিক কর্মসূচি চালু করা। তবে বিনিময়ে ইরানকে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অবকাঠামো স্থায়ীভাবে ধ্বংস করার শর্ত দেয়া হয়। লেভিটের দাবি, ইরান এই প্রস্তাব প্রত্যাখ্যান করার কারণেই দেশটির ওপর অভিযান চালায় যুক্তরাষ্ট্র। লেভিট আরও জানান, ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর দেয়া তথ্যের ভিত্তিতেই খামেনির অবস্থান শনাক্ত করে হামলার সময় নির্ধারণ করা হয়েছিল। সর্বোচ্চ নেতার মৃত্যুর পর ইরানের নেতৃত্বের শূন্যতা ও উত্তরাধিকারী নিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো কড়া নজর রাখছে বলেও জানান তিনি। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে সতর্ক অবস্থানে রয়েছে ইউরোপীয় দেশগুলো। জার্মান প্রতিরক্ষা মন্ত্রী সাফ জানিয়েছেন, জার্মানি এই সংঘাতের কোনো পক্ষ নয় এবং তাদের সেনাবাহিনী এতে অংশ নেবে না। কেবল সামরিক শক্তি ব্যবহার করে এই সংকটের সমাধান করা সম্ভব নয় বলেও মন্তব্য তার। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত দাবানলের মতো ছড়িয়ে পড়ায় চরম আতঙ্কে প্রবাসী ও পর্যটকরা। সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত 17,500-এর বেশি মার্কিন নাগরিক নিজ দেশে ফিরেছেন। গেল একদিনে মধ্যপ্রাচ্য ছেড়েছেন 8,000-এর বেশি মার্কিনী। ইসরায়েলের আকাশসীমা বন্ধ থাকায় পর্যটকদের বাসে করে মিশর সীমান্ত দিয়ে নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে। জাতিসংঘ জানিয়েছে, সংঘাত শুরুর দুদিনের মধ্যে 1 লাখ মানুষ তেহরান ছেড়ে গেছে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার পর মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি দ্রুত অবনতি হয়েছে। সংঘাত শুরুর পরই বেশ কয়েকটি দেশ থেকে মার্কিন নাগরিকদের সরে যাওয়ার চূড়ান্ত নির্দেশ দেয় ওয়াশিংটন। এ পর্যন্ত 17,500-এর বেশি মার্কিন নাগরিক মধ্যপ্রাচ্য ছেড়ে দেশে ফিরেছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের তথ্য মতে কেবল মঙ্গলবারই ফিরেছেন 8,500। বাণিজ্যিক ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্র এখন বিশেষ চার্টার ফ্লাইটের মাধ্যমে তাদের নাগরিকদের সরিয়ে নিচ্ছে। তবে এখনও প্রায় 10 লাখ মার্কিন নাগরিক এই অঞ্চলে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের আকাশসীমা বন্ধ থাকায় সেখান থেকে বের হওয়ার পথ সীমিত হয়ে পড়েছে। নেতানিয়াহু প্রশাসন পর্যটকদের বাসে করে মিশর সীমান্তে পৌঁছে দিচ্ছে, যেখান থেকে তারা নিজ দেশে ফেরার সুযোগ পাচ্ছেন। এরই মধ্যে কয়েকশো মার্কিন নাগরিক এই স্থলপথ ব্যবহার করে ইসরায়েল ছেড়েছেন। এছাড়া একটি বেসরকারি উদ্ধারকারী সংস্থার মাধ্যমেও যুক্তরাষ্ট্রের অর্ধশতাধিক পর্যটককে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ইসরায়েল ছাড়তে হাজার হাজার মানুষ এখন দূতাবাসের সাহায্য ও বিশেষ ফ্লাইটের অপেক্ষায় রয়েছেন। মার্কিন ইসরায়েলি হামলার জেরে ইরানের রাজধানী তেহরান ছেড়েছেন হাজার হাজার মানুষ। প্রত্যক্ষদর্শীদের মতে হামলার আশঙ্কায় সাধারণ মানুষ দলে দলে গ্রামের দিকে বা নিরাপদ আশ্রয়ে সরে যাচ্ছেন। আজারবাইজান ও পাকিস্তান সীমান্ত দিয়ে বিদেশি নাগরিকদের ইরান ছাড়ার ভিড় বাড়ছে। এরই মধ্যে পাকিস্তান তাদের প্রায় 800 নাগরিককে সরিয়ে নিয়েছে। অন্যদিকে আকাশপথ বন্ধ হয়ে যাওয়ায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আটকা পড়া পর্যটকদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ইরানের সঙ্গে চলমান সংঘাত দীর্ঘমেয়াদী হতে পারে বলে আশঙ্কা প্রতিরক্ষা বিশেষজ্ঞদের। ইসরায়েল এই সংঘাত শুরু করলেও এর সমাপ্তি টানার সক্ষমতা তাদের হাতে নেই বলে মনে করছেন অনেকে। গাজা ও লেবানন যুদ্ধের ক্ষত কাটিয়ে ওঠার আগেই ইরানের সঙ্গে এই সম্মুখ লড়াই ইসরায়েলি অর্থনীতি ও প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে মার্কিন সহায়তা ছাড়া আকাশসীমা সুরক্ষা ও আকাশচুম্বী যুদ্ধ ব্যয় সামলানো তেল আবিবের জন্য কতটা টেকসই হবে তা নিয়ে উঠেছে প্রশ্ন। গেল শনিবার ইরানে হামলার পর থেকে ইসরায়েল জুড়ে নিয়মিত বিরতিতে বাজছে সাইরেন। বন্ধ রয়েছে স্কুল কলেজ। হাইফা ও তেল আবিবের মতো শহরগুলো লক্ষ্য করে ধেয়ে যাওয়া ইরানি মিসাইল ও ড্রোন ঠেকাতে মোতায়েন করা হয়েছে হাজার হাজার রিজার্ভ সেনা। ইসরায়েলি সাধারণ জনগণ দীর্ঘ সময় বাংকারে কাটাতে বাধ্য হচ্ছে, যা তাদের জন্য এক নজিরবিহীন অভিজ্ঞতা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সংঘাত কতদিন চলবে তা ইসরায়েল ঠিক করতে চাইলেও এর সমাপ্তি টানার সক্ষমতা তাদের হাতে নেই।
সামরিক সক্ষমতার বিচারে ইসরায়েলের প্রধান দুশ্চিন্তা এখন ইন্টারসেপ্টর মিসাইলের মজুদ। ইরানের ব্যালিস্টিক মিসাইল বৃষ্টি ঠেকাতে আয়রন ডোম, ডেভিড স্লিং আর অ্যারো 1 এবং অ্যারো 2 সিস্টেমের ওপর নির্ভর করতে হচ্ছে তাদের। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে গত বছর জুনের 12 দিনের যুদ্ধেই ইসরায়েলের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুদ তলানিতে ঠেকেছিল। বর্তমানে মার্কিন সহায়তা ছাড়া ইসরায়েলের পক্ষে নিজস্ব আকাশ সীমার নিয়ন্ত্রণ ধরে রাখা প্রায় অসম্ভব হয়ে পড়ত, কারণ ইরানের হাতে থাকা বিপুল পরিমাণ মিসাইলের বিপরীতে ইসরায়েলি মজুদ সীমিত হয়ে পড়েছে। অর্থনৈতিক দিক থেকেও ইসরায়েল চরম সংকটের মুখে। 2024 ও 2025 সালে যুদ্ধ ব্যয় 31 বিলিয়ন এবং 55 বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা ইসরায়েলের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘাটতি তৈরি করেছে। ক্রেডিট রেটিং কমে যাওয়ার পাশাপাশি জ্বালানি, পরিবহন ও স্বাস্থ্য খাতেও সংকট ঘনীভূত হচ্ছে। তবে বিশ্লেষকরা মনে করেন, যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র অত্যাধুনিক অস্ত্র ও প্রযুক্তি সরবরাহ অব্যাহত রাখবে, ততক্ষণ এই অর্থনৈতিক ধস ইসরায়েলি সামরিক আগ্রাসন থামানোর জন্য যথেষ্ট হবে না। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। ইরানে মার্কিন অপারেশন এপিক ফিউরি ঘিরে বাড়ছে আঞ্চলিক উত্তেজনা। এ হামলা সাময়িক অভিযানে সীমাবদ্ধ থাকবে নাকি রূপ নেবে দীর্ঘমেয়াদী যুদ্ধে, তা নিয়ে শুরু হয়েছে বিশ্লেষণ। ওয়াশিংটন আকাশপথে হামলা অব্যাহত রাখলেও স্থল অভিযান তাদের জন্য চ্যালেঞ্জিং বলে মনে করছেন সমরবিদরা। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, এই অভিযান কতদিন চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণায় অপারেশন এপিক ফিউর মাধ্যমে ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে ইরানে নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। প্রশ্ন উঠেছে, প্রেসিডেন্ট কি এককভাবে যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা রাখেন কিনা। মার্কিন সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা কংগ্রেসের। প্রেসিডেন্ট কমান্ডার ইন চিফ হিসেবে জরুরি পদক্ষেপ নিতে পারেন। 1973 সালের যুদ্ধ ক্ষমতা আইন অনুযায়ী প্রেসিডেন্ট 60 দিন যুদ্ধ ঘোষণা ছাড়া সেনা মোতায়েন রাখতে পারেন। তবে বাস্তবে ভিয়েতনাম থেকে ইরাক অধিকাংশ সংঘাতই আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা ছাড়াই হয়েছে। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র আকাশ ও নৌ হামলায় সীমাবদ্ধ। ইরানে স্থল অভিযানের সম্ভাবনাও উড়িয়ে দেননি মার্কিন প্রেসিডেন্ট। তবে এমন পদক্ষেপ যুক্তরাষ্ট্রের জন্য বিশাল চ্যালেঞ্জিং বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরাকের তুলনায় ইরান কয়েক গুণ বড়। 1.5 লাখেরও বেশি সেনা মোতায়েন করেও ইরাকে তখন স্থিতিশীলতা আনা যায়নি। তাই ইরানে স্থল অভিযান পরিচালনা দীর্ঘ, ব্যয়বহুল এবং জটিল হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরানে যুক্তরাষ্ট্রের অভিযান কতদিন চলবে তা নির্ভর করছে কয়েকটি বিষয়ের উপর, যার মধ্যে মার্কিন সামরিক মজুদ, অর্থায়ন এবং রাজনৈতিক সদিচ্ছা অন্যতম। কংগ্রেস চাইলে প্রস্তাব পাশ করে অভিযান সীমিত করতে পারে, যদিও দুই কক্ষে রিপাবলিকানদের অল্প ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা তা জটিল করে তুলছে। একই সঙ্গে ক্ষেপণাস্ত্র, ইন্টারসেপ্টর সিস্টেমের মজুদও সীমিত। প্রতিরক্ষা চুক্তির আওতায় তা সরবরাহ অব্যাহত না থাকলে দ্রুত কমে আসবে মজুদ। ফলে প্রশ্ন থেকে যাচ্ছে, এই সংঘাত সাময়িক অ্যাটাক হয়ে থাকবে নাকি রূপ নেবে দীর্ঘমেয়াদী যুদ্ধে। বরকতুল্লাহ, সময় সংবাদ। চীন ঘনিষ্ঠ দুই দেশ ভেনেজুয়েলা ও ইরানে আগ্রাসন চালিয়ে একজনকে আটক, অপরজনকে হত্যা করেছে মার্কিন বাহিনী। এ বিষয়ে বেইজিং নিন্দা জানালেও থাকছে নিরাপদ দূরত্বে। তাই আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে, ইরান কিংবা ভেনেজুয়েলার পক্ষে সরাসরি কোনো পদক্ষেপ কেন নিচ্ছে না শি প্রশাসন? কূটনীতি, যারা নিরাপত্তা ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক, সব মিলিয়ে কি হিসাব মেলাচ্ছেন শি জিনপিং? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে সামরিক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনির নিহত হওয়ার পর চীন তীব্র নিন্দা জানায়। সার্বভৌম রাষ্ট্রের নেতার বিরুদ্ধে পদক্ষেপ ও শাসক পরিবর্তনের অভিযোগও তোলে বেইজিং। তবে জাতিসংঘে বক্তব্য দেয়া ছাড়া মিত্র দুই দেশে দৃশ্যমান সামরিক সহায়তা দেয়নি তারা। বিশ্লেষকরা বলছেন, চীনের বর্তমান অবস্থান হলো কথায় দীর্ঘ, ঝুঁকিতে সংক্ষিপ্ত এক বাস্তববাদী অবস্থান। শি জিনপিং এর জন্য প্রধান বিবেচ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে সামগ্রিক সম্পর্কের স্থিতিশীলতা, বিশেষ করে আসন্ন শীর্ষ বৈঠকের প্রেক্ষাপটে। ইরান চীনের বড় তেল সরবরাহকারী হলেও বাণিজ্য বিচারে উপসাগরীয় অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক সমান গুরুত্বপূর্ণ। 2023 সালে সৌদি আরব ইরান পুনর্মিলনে মধ্যস্থতা করে ভারসাম্য রক্ষার ইঙ্গিত দিয়েছিল বেইজিং। ফলে তেহরান ইস্যুতে ওয়াশিংটনের সঙ্গে সরাসরি সংঘাতে যাওয়ার প্রণোদনাও কমে। বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের গভীর সামরিক সম্পৃক্ততা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ওপর চাপ কমাতে পারে। এটিও বেইজিংয়ের নিরাপত্তার একটি কারণ। একই সঙ্গে দীর্ঘ অভিযান মার্কিন অস্ত্রভান্ডার ক্ষয় করতে পারে। বিরল মাটির খনিজ রপ্তানিতে চীনের নিয়ন্ত্রণও ওয়াশিংটনের পুনরায় মজুদ গঠনে প্রভাব ফেলতে পারে। তবে প্রকাশ্য নিরাপত্তা গ্যারান্টি না দেওয়ার কৌশল চীনকে নমনীয়তা দিলেও সংকট ঘনীভূত হলে কঠোর নিরাপত্তা ফলাফল প্রভাবিত করার ক্ষমতা সীমিত রাখে।
ইরানি তেলের বড় অংশ চীনে গেলেও সরবরাহ উৎস, বহুমুখীকরণ ও মজুদ প্রায় 120 কোটির বেশি ব্যারেল তাৎক্ষণিক ধাক্কা সামাল দিতে সহায়ক হতে পারে। কিন্তু হরমুজ প্রণালীতে বড় ধরনের বাধা আসলে সৌদি আরব ও কুয়েত সহ উপসাগরীয় অঞ্চলে সরবরাহে প্রভাব পড়বে, যা চীনের মোট চাহিদার বড় অংশ। তাই বেইজিং প্রকাশ্যে যুদ্ধবিরতির আহ্বান জানালেও সরাসরি জড়িয়ে পড়ার ঝুঁকি এড়িয়ে কূটনৈতিক পরিসরে সক্রিয় থাকাই তাদের পছন্দের পথ বলেই মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। নাদিম মারজান, সময় সংবাদ। ইরানের হামলার ঘটনায় এখন পর্যন্ত অন্তত 200 কোটি মার্কিন ডলারের ক্ষতি হয়েছে যুক্তরাষ্ট্রের। হামলার প্রথম দিনে আঘাতপ্রাপ্ত হয় কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি, যার বাজার মূল্য অন্তত 110 কোটি ডলার। এছাড়া যুদ্ধবিমান, রাডার সিস্টেম সহ ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি সামরিক স্থাপনা। ঘাঁটির পাশাপাশি হামলা হয়েছে সৌদি আরব, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন কূটনৈতিক মিশনেও। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আক্রমণের মধ্য দিয়ে আঞ্চলিক সংঘাতে জড়িয়েছে উপসাগরীয় অঞ্চল। মধ্যপ্রাচ্য জুড়ে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে হামলা অব্যাহত রেখেছে তেহরান। ইরানের বিরুদ্ধে হামলা চালাতে গিয়ে মঙ্গলবার পর্যন্ত অন্তত 200 কোটি ডলারের সামরিক সরঞ্জাম হারিয়েছে যুক্তরাষ্ট্র। তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু এজেন্সির জরিপে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের আনুমানিক ক্ষয়ক্ষতির হিসাব। হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি। সেখানে থাকা যুক্তরাষ্ট্রের আর্লি ওয়ার্নিং রাডার সিস্টেম আঘাতপ্রাপ্ত হয়, যার বাজার মূল্য অন্তত 1.1 বিলিয়ন ডলার। কাতার নিশ্চিত করেছে ক্ষেপণাস্ত্র হামলায় রাডারটির ব্যাপক ক্ষতি হয়েছে। কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ফ্রেন্ডলি ফায়ার বা ভুলবশত গুলি ছোড়ার ঘটনায় 3টি F-15 স্ট্রাইকিং ঈগল যুদ্ধবিমান ধ্বংস হয়। 6 পাইলট প্রাণে বেঁচে গেলেও বিমানগুলো ধ্বংস হয়েছে, যার ব্যয় ধরা হয়েছে অন্তত 282 মিলিয়ন ডলার। এর আগে ইরানের প্রাথমিক প্রতিশোধমূলক হামলায় বাহরাইনের মানামায় অবস্থিত মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহরের সদর দপ্তরেও আঘাত হানা হয়। এতে 2টি স্যাটেলাইট যোগাযোগ টার্মিনাল ও কয়েকটি বড় ভবন ধ্বংস হয়ে গেছে। ওপেন সোর্স গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে লক্ষ্যবস্তু করা টার্মিনালগুলোর স্থাপন ও মোতায়েন ব্যয় সহ প্রতিটির মূল্য আনুমানিক 20 মিলিয়ন ডলার। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের আল রুয়াইস শিল্পনগরীতেও মোতায়েন করা থার্ড অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ব্যবস্থার রাডার উৎপাদন ধ্বংসের দাবি করেছে ইরান। এসব হিসেবে দেখা গেছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ক্ষয়ক্ষতির পরিমাণ 1.9 বিলিয়ন ডলার। সামরিক ঘাঁটির পাশাপাশি সৌদি আরব, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন কূটনৈতিক মিশনও হামলার লক্ষ্যবস্তু হয়েছে। সৌদি আরবের রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে 2টি ড্রোন আঘাত হানে। কুয়েত সিটিতে অবস্থিত মার্কিন দূতাবাস ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত মার্কিন কনসুলেট জেনারেল ভবনের পার্কিং লটে সন্দেহভাজন ইরানি ড্রোন আঘাত হানে। ক্ষয়ক্ষতির পাশাপাশি নিজেদের সেনাও হারাচ্ছে যুক্তরাষ্ট্র। বরকতুল্লাহ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। জেনজি আন্দোলনের পর নেপালে প্রথমবার সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ। সারা দেশে নিরাপত্তা জোরদার, 3.5 লাখ সদস্য মোতায়েন। মধ্যপ্রাচ্য থেকে জরুরি ভিত্তিতে ফিরিয়ে নেওয়া হচ্ছে শত শত ইউরোপীয় নাগরিকদের। মার্কিন ও ইসরায়েলি হুমকির মধ্যে আটকে থাকা স্প্যানিশ, পর্তুগিজ, বুলগেরিয়ান ও ডাচ নাগরিকরা দেশে ফিরছেন। অনেকেই মধ্যপ্রাচ্যে থাকাকালীন সময়ের যুদ্ধের অভিজ্ঞতা প্রকাশ করছেন। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধে বিপাকে পড়েছেন মধ্যপ্রাচ্যে ভ্রমণরত বিভিন্ন দেশের নাগরিকেরা। এরই মধ্যে নিজেদের নাগরিকদের ফেরত নিতে কাজ শুরু করেছে বিভিন্ন দেশ। স্থানীয় সময় বুধবার মধ্যপ্রাচ্য থেকে 171 স্প্যানিশ নাগরিককে সামরিক বিমানে স্পেনে পাঠানো হয়। টরিজন সামরিক বিমান ঘাঁটিতে তাদের গ্রহণ করার পরিকল্পনা রয়েছে। লিসবন বিমানবন্দরে বুধবার রাতে পৌঁছান 122 পর্তুগিজ। দুবাই থেকে বাণিজ্যিক ফ্লাইটে দেশে ফেরেন তারা। বিমানবন্দরের হল থেকে বেরিয়ে জানান, পরিবারের কাছে ফেরার আনন্দ থাকলেও মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এখনও তাদের আতঙ্কিত করছে। অনেকেই নিজেদের ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেন। এরকম পরিস্থিতিতে শান্ত থেকে নিজেদের নিরাপত্তা আশা করা ছাড়া আর কোনো উপায় নেই। প্রথম রাতগুলোতে আমাদের হোটেলের বাংকারে ঘুমাতে হয়েছিল। শেষ দিন চোখের সামনে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলাও দেখেছিলাম আমরা। নিজ দেশের নাগরিকদের ফেরত নিতে মধ্যপ্রাচ্য থেকে 3টি প্রত্যাবাসন ফ্লাইট চালাচ্ছে বুলগেরিয়া। বুধবার 18 যাত্রী নিয়ে ভেরনায় অবতরণ করে প্রথম ফ্লাইট। ওমান থেকে 93 ডাচ নাগরিক এবং বেলজিয়াম ও লুক্সেমবুর্গের কয়েকজন যাত্রীকে নিয়ে অ্যামস্টারডামের স্কিপহোল বিমানবন্দরে পৌঁছায় KLM এর একটি ফ্লাইট। এটি ছিল মধ্যপ্রাচ্য থেকে নাগরিক ও বিমান সংস্থার কর্মীদের দেশে ফেরাতে নেদারল্যান্ডসের প্রথম ফ্লাইট। হাজার হাজার ডাচ নাগরিক মধ্যপ্রাচ্যে আটকে থাকলেও এখনই বড় পরিসরের প্রত্যাবাসন পরিকল্পনা নেই বলে জানিয়েছে নেদারল্যান্ডস সরকার।
সাদিয়া তাসনিম, সময় সংবাদ। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব পড়েছে বা দক্ষিণ পূর্ব এশিয়ায়। জ্বালানি সংকটের আশঙ্কায় রাস্তায় অর্ধেক প্রাইভেট গাড়ি বন্ধের ঘোষণা দিয়েছে মিয়ানমারের জান্তা সরকার। জোরবিজোর লাইসেন্স প্লেটের ভিত্তিতে চলবে গাড়ি। হরমুজ প্রণালী বন্ধ, সমুদ্রপথে তেল পরিবহন ব্যাহত হওয়ায় প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত। গত শনিবার ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে মিসাইল ও ড্রোন হামলা শুরু করে এবং গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোকেও লক্ষ্যবস্তু বানায়। পাশাপাশি ইরান বন্ধ করে দেয় হরমুজ প্রণালী, যেখান দিয়ে বিশ্ব জ্বালানির প্রায় 20% সরবরাহ হয়। ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়। মিয়ানমারের সামরিক সরকারের বিবৃতিতে বলা হয়, বর্তমান বিশ্ব রাজনীতি ও মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সমুদ্রপথে তেলবাহী জাহাজ চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে এবং ব্যাহত হচ্ছে পণ্য পরিবহন। এই পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আরোপ করা হয়েছে অস্থায়ী বিধিনিষেধ। চালকদের নতুন নিয়ম মেনে চলার নির্দেশও দেওয়া হয়। জান্তা সরকার জানায়, চলতি সপ্তাহের শেষ দিক থেকে অর্ধেক প্রাইভেট গাড়ি চলাচল সীমিত করা হবে। জোর সংখ্যার লাইসেন্স প্লেটধারী গাড়ি কেবল জোর তারিখে আর বেজোর প্লেটধারী গাড়ি কেবল বেজোর তারিখে সড়কে নামতে পারবে। অর্থাৎ 2 নম্বর প্লেটের গাড়ি মাসের 2 তারিখে আর 3 নম্বর প্লেটের গাড়ি মাসের 3 তারিখে চলবে। সরকারের ভাষ্যমতে এতে জ্বালানি সাশ্রয় সম্ভব হবে। তবে বৈদ্যুতিক গাড়ি, বাস, ট্যাক্সি, কার্গো, জরুরি পরিষেবার যান এবং ময়লা আবর্জনার গাড়িকে এই নিয়মের বাইরে রাখা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক সংঘাতের সরাসরি প্রভাব পড়েছে অভ্যন্তরীণ অর্থনীতি ও দৈনন্দিন জীবনে, যা দীর্ঘমেয়াদে আরও কঠিন হতে পারে। শিউলি রোজা, সময় সংবাদ। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত পরিস্থিতিতে ভিসার মেয়াদ নিয়ে দুশ্চিন্তায় থাকা কুয়েতের প্রবাসী বাংলাদেশিরা কিছুটা স্বস্তির খবর পেয়েছেন। কোনো অতিরিক্ত ফি বা জরিমানা ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে বাড়ছে তাদের ভিসার মেয়াদ। কুয়েত ভ্রমণে থাকা যেসব প্রবাসীর ভিসার মেয়াদ গত 28 ফেব্রুয়ারির পর শেষ হয়েছে, তাদের ভিসার মেয়াদ 1 মাস বাড়ানো হয়েছে। এছাড়া দেশে ছুটিতে থাকা প্রবাসীদের 3 মাসের অনুপস্থিতির অনুমতি দেওয়া হয়েছে। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সংঘাতের জেরে উত্তাল হয়ে উঠেছে গোটা মধ্যপ্রাচ্য। বিভিন্ন দেশে ফ্লাইট বাতিল হওয়ায় বিপাকে পড়েছেন অনেকে। বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে কুয়েত সরকার ভিসা জটিলতায় থাকা প্রবাসীদের জন্য বিশেষ ঘোষণা দিয়েছে। কুয়েতে ভ্রমণে এসেছেন এমন প্রবাসী বা তাদের পরিবারের যাদের ভিসার মেয়াদ গত 28 ফেব্রুয়ারি শেষ হয়েছে বা হতে চলেছে, তাদের ভিসার মেয়াদ সক্রিয়ভাবে 1 মাস বাড়ানো হয়েছে। সুখবর রয়েছে ছুটিতে বাংলাদেশে থাকা প্রবাসীদের জন্যও, যারা 28 ফেব্রুয়ারির পর ভিসার মেয়াদ শেষ হওয়ার কারণে কুয়েতে ফিরতে পারেননি, তাদের জন্য সক্রিয়ভাবে 3 মাসের অনুপস্থিতির অনুমতি দেওয়া হয়েছে। এতে করে দেশে আটকে পড়া প্রবাসীদের চাকরি হারানো বা নতুন করে ভিসা করার আতঙ্ক অনেকটাই কেটেছে। এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হবে ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে, যার জন্য প্রবাসীদের কোনো বাড়তি ফি বা জরিমানা গুনতে হবে না। এতে স্বস্তি প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। যারা এখানে এসে যেতে পারেন না এখনো বা যাদের যাওয়ার সময় হয়ে গেছে, তাদের জন্য অটোমেটিকলি একটা রিনিউয়াল করা হবে কিছুদিনের জন্য, যাতে করে মানুষ এই সুবিধাটা ভোগ করতে পারে। তো এই জন্য কুয়েত সরকারকে স্পেশাল ধন্যবাদ জ্ঞাপন করছি। ভালো নিউজ দিচ্ছে কুয়েত সরকারে, খুব মানবিক দিক দিয়া, যে যারা ওই আটকিছে তার জন্য 3 মাসের ভিসা ওই অটোমেটিকলি রিনিউ হইব। এটা মাশাআল্লাহ খুব ভালো জিনিস। কুয়েত সরকার এখন যে আইনটা করছে, আপনার যে 3 মাস পর্যন্ত এটা অটোমেটিকলি আপনার রিনিউ হবে, এটা আমাদের জন্য একটা স্বস্তির ব্যাপার। কুয়েত সরকার জানিয়েছে, পরিস্থিতি বুঝে সময়সীমা আরও বাড়ানো হতে পারে। প্রবাসীদের নিয়মিত সরকারি হালনাগাদ তথ্যে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। দফায় দফায় বৈঠকের পরও রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে কোনো অগ্রগতি নেই। বিভিন্ন অঞ্চলে দুপক্ষের পাল্টাপাল্টি হামলা চলছে, এতে বাড়ছে হতাহতের সংখ্যা। বুধবার ইউক্রেন জুড়ে রুশ ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। বিভিন্ন ফ্রন্টে দুই দেশের সেনাদের মধ্যে সম্মুখ লড়াইও অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার কথা ভাবছেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ইউক্রেনের মাইকোলাইভ এবং স্লোভেনিয়ানস্ক শহরে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ সেনারা। মাইকোলাইভে একটি পরিবহন অবকাঠামো ও রেলওয়ে স্টেশনে চালানো হামলায় একটি যাত্রীবাহী ট্রেনে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। স্লোভেনিয়ানস্কে আবাসিক এলাকায় চালানো হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অর্ধশতাধিক ঘরবাড়ি। মিলেছে হতাহতের খবর। স্থানীয় প্রশাসন জানিয়েছে উদ্ধারকর্মীরা এখনও ধ্বংসস্তূপের নিচ থেকে সাধারণ মানুষকে উদ্ধারের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আকাশপথের হামলার পাশাপাশি স্থলভাগেও দুই দেশের সেনাবাহিনীর মধ্যে চলছে রক্তক্ষয়ী লড়াই। ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের তথ্য মতে বুধবার বিকেল পর্যন্ত রুশ বাহিনীর সাথে তাদের অন্তত 48টি সরাসরি সম্মুখ যুদ্ধ হয়েছে। বিশেষ করে লিমান এবং কুপিয়ানস্ক সেক্টরে রুশ সেনাদের অভিযানের চেষ্টা সফলভাবে প্রতিহতের দাবি করেছে ইউক্রেন। সীমান্তের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার ক্রমাগত বোমা ও বিমান হামলার বিপরীতে প্রতিরোধ গড়ে তোলার দাবি করেছে কিয়েভ। বর্তমানে রণক্ষেত্রের সবচেয়ে অস্থির ও সক্রিয় এলাকা হুলিয়াইপোল, পোক্রোভস এবং কোস্তিয়ান্তিনিভকা সেক্টর। এই অঞ্চলগুলোতে রুশ বাহিনী তাদের আক্রমণের তীব্রতা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে, যার বিপরীতে অবস্থান ধরে রাখতে লড়ছে ইউক্রেনীয় সেনারা। কোনো পক্ষই 1 ইঞ্চি জমিও ছাড় দিতে নারাজ। রণক্ষেত্রের এই ডামাডোলের মধ্যেই নতুন এক অর্থনৈতিক যুদ্ধের হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়ন রুশ জ্বালানির ওপর নিষেধাজ্ঞা দেওয়ার পথে হাঁটায় রাশিয়া নিজেই এখন থেকে ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার কথা ভাবছে। পুতিনের মতে, ইউরোপের পরিবর্তে এশিয়ার নতুন বাজারগুলোতে জ্বালানি রপ্তানি করা রাশিয়ার জন্য অনেক বেশি লাভজনক হবে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। 4 বছর আগে ইউক্রেনে রাশিয়ার হামলায় তেলের দাম কয়েক সপ্তাহে 50% লাফিয়ে $100 ছাড়িয়েছিল। এবার মধ্যপ্রাচ্যে 2 কোটি ব্যারেল সরবরাহ ঝুঁকিতে পড়লেও বাজারের প্রতিক্রিয়া তুলনামূলক শান্ত। চাহিদার তুলনায় বেশি মজুদ এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্ব এর পেছনে মূল কারণ বলে ধারণা করা হচ্ছে। তবে যুদ্ধ দীর্ঘায়িত হলে জ্বালানি বিপর্যয় ঘটার আশঙ্কা রয়েছে। 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হলে দিনে প্রায় 30 লাখ ব্যারেল রুশ তেল বাজার থেকে হারিয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছিল। সেই ধাক্কায় কয়েক সপ্তাহেই 50% বেড়ে যায় দাম। মার্কিন বাজারেও গ্যালন প্রতি পেট্রোলের দাম পৌঁছে $5 কাছাকাছি। তবে এবার মধ্যপ্রাচ্যের সংঘাত শুরু হলেও অনেকটাই শান্ত তেলের বাজার। বিশ্লেষকদের ধারণা, যুদ্ধের নিয়ন্ত্রণ অনেকটাই ওয়াশিংটনের হাতে থাকায় চাইলে দ্রুত সংঘাতের ইতি টানা সম্ভব। আরেকটি বড় পার্থক্য দেখা যাচ্ছে সরবরাহে। 2022 সালে মহামারীর পর বিশ্ব অর্থনীতি খুলে যাওয়ায় জ্বালানির চাহিদা দ্রুত বাড়ছিল। এখন চিত্র ভিন্ন। 2025 সালে তেলের উৎপাদন বাড়িয়েছে ওপেক প্লাস, ফলে বাজারে বাড়তি মজুত রয়েছে। কয়েক মাস ধরে তেলের মূল্য $60 নিচে থাকলেও সোমবার ঠেকেছে $70। তবে ঝুঁকি একেবারে কম নয়। উপসাগরীয় দেশ সৌদি আরব, কুয়েত ও কাতার ইরানের অবকাঠামোগত হামলার মুখে পড়েছে। সবচেয়ে বড় অনিশ্চয়তা দেখা দিয়েছে হরমুজ প্রণালী ঘিরে, যেখান দিয়ে বিশ্বের প্রতি 5 ব্যারেলের 1 ব্যারেল তেল সরবরাহ হয়। বর্তমানে এই পথে ট্যাঙ্কার চলাচল 1 অঙ্কে নেমে এসেছে। এমন পরিস্থিতি চলমান থাকলে ইতিহাসের সবচেয়ে বড় সরবরাহ বিপর্যয় ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। জরুরি প্রতিক্রিয়াতেও আছে সীমাবদ্ধতা। 2022 সালে তেলের মূল্যবৃদ্ধি আটকাতে যুক্তরাষ্ট্র তাদের স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ থেকে 18 কোটি ব্যারেল তেল বাজারে ছাড়ে। এখন সেই মজুদ প্রায় 30% কম। ফলে সংঘাত দীর্ঘায়িত হলে বাজারে হস্তক্ষেপের সুযোগ আগের চেয়ে সীমিত। বিশ্লেষকরা বলছেন, আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও যুদ্ধ যতটা দীর্ঘ হবে, জ্বালানির সংকট তত তীব্র হবে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আফগানিস্তান, ক্যামেরুন, মিয়ানমার ও সুদানের নাগরিকদের জন্য শিক্ষার্থী ভিসা স্থগিত করছে যুক্তরাজ্য। আফগানদের শিক্ষার্থীর পাশাপাশি ওয়ার্ক ভিসাও বন্ধ করা হয়েছে। ব্রিটিশ সরকার জানিয়েছে 2021 সাল থেকে 2025-এর মধ্যে এসব দেশের শিক্ষার্থীরা ভিসাধারীদের আশ্রয় আবেদন 470% বেশি বেড়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ বলেছেন, যুদ্ধ নিপীড়িত থেকে পালিয়ে আসাদের আশ্রয় দেওয়া হবে, তবে ভিসা ব্যবস্থার অপব্যবহার বরদাস্ত করা হবে না। এছাড়াও নতুন নিয়ম অনুযায়ী আশ্রয় প্রার্থীদের শরণার্থী মর্যাদা প্রতি 30 মাস পর পর পুনর্বিবেচনার পরিকল্পনার কথাও জানানো হয়। ভারতের অন্যতম বৃহত্তম ফলের বাজার কলকাতার মেছুয়া বাজার। রোজ এই বাজারে গড়ে 100 থেকে 300 ট্রাক ফল আমদানি ও বিক্রি হয়। রাজধানীর বড়বাজার এলাকায় অবস্থিত এই ফলের বাজারের জন্ম কিন্তু মাছের বাজার হিসেবে। প্রায় 300 বছরের পুরনো এই বাজার ধর্মীয় যে কোনো উৎসবের আগেই হয়ে ওঠে জমজমাট। পবিত্র রমজান উপলক্ষে খেজুর, ড্রাই ফ্রুটস, তরমুজ সহ মৌসুমি ফলের চাহিদাও বেড়েছে।
বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। এ যেন এক ফলের পৃথিবী। তরমুজ, আনারস, বেদানা সহ কমলালেবু থরে থরে সাজানো মৌসুমী ফল। কেউ ফল গুছিয়ে রাখছেন, তো কেউ আবার তোয়ালে দিয়ে পরিষ্কার করছেন। ভোর হতেই এই ফলের বাজারে শুরু হয় পাইকারি ক্রেতাদের ভিড়। সূর্য ওঠার আগেই লাইন ধরে ফল ভর্তি ট্রাক থেকে নামতে থাকে হরেক রকম ফলমূল। যে কোনো ধর্মীয় উৎসবেই এই বাজারের ব্যস্ততা আরও বেড়ে যায়। চলমান পবিত্র রমজান মাসেও সেই ছবি ধরা পড়েছে মেছোয়া বাজারে। রমজানে একটু বেশি বিক্রি হয়, সবাই খায় তো এই জন্য বিক্রিটা বেশি হয়। আপনি এটা 4 টাকা 5 টাকা পাবেন, এটা হোলসেল মার্কেট আছে তার জন্য এটা 2 টাকা পাবেন। রমজানে যে ফলের দিকে রোজদারদের ঝোঁক সবচেয়ে বেশি থাকে তা হলো খেজুর। মেছোয়া ফল বাজারে একাধিক বড় মান্ডির মধ্যে খেজুরের মান্ডিও অন্যতম। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আসা নানা রকম খেজুর উঠেছে এই বাজারে। সমাজ মাধ্যমে ইসরায়েলি খেজুর নিয়ে বিভ্রান্তিকর খবর উড়িয়ে দিয়ে ব্যবসায়ীরা জানালেন, ইসরায়েলে উৎপাদিত খেজুর সম্পর্কে অনেক ব্যবসায়ী সঠিক তথ্য জানেন না। इजराइल का तो मुझे रिपोर्ट नहीं है इसमें। और कौन कौन देश से आता है? यूएई से ही आता है ज़्यादातर। इराक, ईरान, जॉर्डन, सऊदिया, मदीना ये सब থেকে আসছে। মাছুয়া মার্কেট যে আছে এশিয়া সবচেয়ে বড় ফ্রুট মার্কেট। এর চেয়ে বড় তো এশিয়ার মধ্যে কোনো ফ্রুট মার্কেট নাই। এই বছরের ডিমান্ডটা অনেক হাই ছিল, মানে ডে বাই ডে হেলথ কনসিয়াস পাবলিকরা হচ্ছে, সেই জন্য বেশি ডেটস আর ড্রাই ফ্রুট বেশি চলছে এখন। তবে বিশ্ব পরিস্থিতির কারণে অনেকেই অভিযোগ করেছেন, আগের মতো আর ব্যবসা নেই মেছোয়ার এই ফলের বাজারে। কেউ বলছেন, আগে পশ্চিমবঙ্গে একটি বড় ফলের বাজার ছিল, কিন্তু এখন বিভিন্ন জায়গায় এমন বাজার গড়ে ওঠায় ব্যবসা ছড়িয়ে পড়েছে। আগে মান্ডিতে শুধু এইটা ছিল, মেছোয়া ছিল, এখন অনেক হয়ে গেছে। সব ঠিক আছে, লেকিন বাজার ঠিক নেই। হ্যাঁ, বাজার ঠিক নেই, রেট ওখানে বেশি চড়া আছে, এই জন্য বিক্রি ভালো করে হয় না। পুরো সিস্টেম গন্ডগোল আছে, সিস্টেম গন্ডগোল ঠিক হলে সব ব্যবসাটা ঠিক হয়ে যাবে। ইতিহাস বলছে 1775 সালে ফ্রান্সিস ডি ম্যালো নামে এক ব্রিটিশ নাগরিক গঙ্গা লাগোয়া এই এলাকায় একটি মাছের বাজার তৈরি করেছিলেন। সেই মাছের বাজার থেকেই ক্রমে ক্রমে মুখে মুখে নাম হয় মেছোয়া বাজার। তবে 1800 শতকে কিছু শেঠ ও বসাক ব্যবসায়ী এখানে ফলের ব্যবসা শুরু করেন। ধীরে ধীরে বাজারের বিস্তার ঘটে এবং শেষ পর্যন্ত মাছের বাজার সরে গিয়ে সেটি পুরোপুরি ফলের বাজারে পরিণত হয়। এশিয়ার সবচেয়ে বড় ফলের বাজার হিসেবে পরিচিত এই কলকাতার বড় বাজারের মেছোয়া ফলপট্টি। এখানে এমন কোনো ফল নেই যে ফলটি এই বাজারে ওঠে না, আর সে কারণেই হয়তো এই দক্ষিণ এশিয়ার সবচেয়ে ব্যস্ততম এবং বড় ফলের বাজার হিসেবে স্বীকৃতি পেয়েছে এই মেছোয়া ফলের বাজার। কলকাতার বড় বাজারের মেছোয়ার ফলপট্টি থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। নেপালে জেনজি আন্দোলনে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পতনের পর প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় সকাল 7টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকাল 5টা পর্যন্ত। প্রায় 1,89,00,000 ভোটার 275 সদস্যের হাউস অব রিপ্রেজেন্টেটিভস নির্বাচনের জন্য ভোট দেবেন। নেপালের এই নির্বাচন 2 ভাগে বিভক্ত। সরাসরি ভোটে 165টি আসন এবং আনুপাতিক ভিত্তিক ভোটে 110টি আসন। নির্বাচনকে ঘিরে সারা দেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর প্রায় 3.5 লাখ সদস্য মোতায়েন করা হয়েছে দেশ জুড়ে। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। লেবাননের দক্ষিণাঞ্চলে দফায় দফায় হামলা ইসরায়েলের, নিহত 3। জবাবে হিজবুল্লাহর রকেট নিক্ষেপ। মধ্যপ্রাচ্যের সংঘাতে না জড়ানোর ঘোষণা জার্মানির। এবং একের পর এক বৈঠকের পরও রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে নেই অগ্রগতি। দুপক্ষের পাল্টাপাল্টি হামলা চলছেই। ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধের পরিকল্পনা পুতিনের। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সকাল 10টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন অর্জিতা সেইজিন। ধন্যবাদ কাজল। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।